হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা প্লিজ একটু জানাবেন। আর হচ্ছে আমি এর মধ্যেই একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? যদিও এশিয়া কাপের খেলা চলছে, ঠিক আছে, এমন একটা সময় মানে আজকে আমাদের ক্লাস পড়ে গেল, হয়তো আজকের উপস্থিতি আমাদের বেশ কিছুটা কম হতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাদের হাতে আর 2-1 মিনিট আছে। আমি এর মধ্যে একটু শেয়ার করে দিচ্ছি সব কিছু। ক্লাস শুরু করব, আর আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, এর মধ্যে একটু শেয়ার করে দিচ্ছি আর কি। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহমিনা আনোয়ার, আবদুল্লাহ হাবিব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু শেয়ার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এর জন্য প্রতিদিনের মতোই তো বলি আর কি, একটু সময় নিয়ে নিব। জি, হ্যাঁ, আগামীকালকে একটা বিগ ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান। ওই ভালো হয়েছে আজকে ক্লাস হয়ে গেছে, না হয় আগামীকালকে ক্লাস থাকলে হয়তো বাধ্য হয়ে বন্ধ করে দিতে হইতো। কারণ এত হাই ভোল্টেজ ম্যাচ, সবাই দেখার জন্য মুখিয়ে থাকবে। পার্সোনালি আমিও দেখবো, কারণ এত হাই ভোল্টেজ ম্যাচ মিস করলে তো এটা। আচ্ছা, তাহলে কে যেন এসে 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 রাগের রিয়েক্ট দিয়ে যায়, আসলে বুঝি না কে দিয়ে যায়। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর 1 মিনিট সময় নিব আর কি, এর মধ্যে মোটামুটি সবাই জয়েন করুক। জি, টপিকটা একদমই সহজ। আমরা সবাই পারি, তারপরেও দেখব পড়া জিনিসের মাঝে আমরা এখান থেকে কী নিতে পারি। কেমন? এর আগের ক্লাসগুলো আমরা করেছি, আমার সাথে আপনারা অনেকেই ছিলেন, আবার আজকে হয়তো অনেকেই নতুন থাকবেন আর কি। তো দেখা যাক আপনাদেরকে আজকেও নতুনভাবে কিছু দিতে পারি কিনা। একটা সহজ টপিক, এটাকে আমরা নিজের মতো করে কিভাবে সাজাতে পারি। আর একটু ক্লিয়ার করবেন আমাকে যে আমার কথা, সাউন্ড, বোর্ড, হ্যাঁ, এইগুলো সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। হুম, জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। গোলাপি, হ্যাঁ, জি, সব কিছু ক্লিয়ার কিনা জাস্ট একটু জানাবেন। এখন শুরু করে দিব ক্লাস, আর সময় নিব না। অনেক সময় হয়ে গিয়েছে, যদিও আমাদের সময় 2 মিনিট আরও বেশি হয়ে গেছে। সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার? একজন, হ্যাঁ, আন্নি কাছে ক্লিয়ার বিষয়টা, ঠিক আছে। তো চলুন তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। জি, তো আমাদের আজকের যে টপিকটা, সেটা হচ্ছে খাদ্য পুষ্টি। তো খাদ্য পুষ্টি আমরা পড়ব। এই টপিকটা আমাদের পিলিতেও আছে, আবার লিখিততেও আছে, কম্বাইন টপিক। পিলির যে সিলেবাস, সেই সিলেবাসে যদি আমরা খেয়াল করি, এই অংশটা
এই অংশটা উল্লেখ করা হচ্ছে, দেখবেন প্রিলির সিলেবাসের যে জীববিজ্ঞান যে অংশটা, হ্যাঁ, এই জীববিজ্ঞান অংশের মধ্যে এই তিনটা শব্দ লেখা, খাদ্য, পুষ্টি, ভিটামিন, জীববিজ্ঞান অংশের একদম নিচের দিকে, শেষের দিকে আর কি লেখা। তো এই তিনটা টপিক শুধু প্রিলিতে লেখা। তাহলে খাদ্য, পুষ্টি এবং ভিটামিন এখান থেকে কী পড়ব? বিগত প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা গিয়েছে যে খাদ্যের যে পুষ্টি উপাদানগুলো, শর্করা, আমিষ, হ্যাঁ, ভিটামিন, খনিজ পদার্থ, পানি, স্নেহ, এইসব জিনিসগুলো থেকে আসলে প্রশ্ন হয় আলাদাভাবে, যদিও ভিটামিন থেকে উল্লেখ করা। আর এই ভিটামিন থেকে কিন্তু এইবার 44 একটা প্রশ্ন হয়ে গিয়েছে না? ভিটামিন B9 যে রাসায়নিক নাম ফলিক অ্যাসিড, সেটা তো হয়ে গিয়েছে প্রশ্ন। তাহলে সরাসরি উল্লেখ করা, তাহলে ওই জিনিসটা আমরা কেন পড়বো না ভালোভাবে? আচ্ছা, এখন রিটেনের মধ্যে বেশ কিছু জিনিস উল্লেখ করে দিয়েছে, যেমন এখানে খাদ্যের কথা বলা আছে, এখানে তো খাদ্য আছেই। আচ্ছা, পুষ্টির কথা বলা আছে, তাহলে খাদ্যের পুষ্টি উপাদান হিসেবে তো শর্করাকে আমরা জানি, প্রোটিনকে জানি, চর্বিকে জানি, চর্বি পড়লে তো লিপিডটাও চলে আসবে, ভিটামিনকে জানি। আচ্ছা, আর এদের সবার প্রকারভেদ বা কিছু আমাদের লাগছে না, আলাদাভাবে উল্লেখ করে দিয়েছে শর্করা প্রোটিনের প্রকারভেদ পড়ার জন্য। একটা জিনিস বলেছে যে সুষম খাদ্যের একটা তালিকা, পিরামিড, BMI, জাঙ্ক ফুড, খাদ্য কিভাবে সংরক্ষণ করতে হয়, এর প্রক্রিয়া এবং যে যে রাসায়নিক পদার্থগুলো আমরা ব্যবহার করি এবং এর শারীরিক প্রভাবগুলো কী। এই হচ্ছে আমাদের প্রিলি এবং লিখিততে যে সিলেবাসগুলো। এখন দুটো জিনিসকে যদি কম্বাইন করে পড়তে চাই, ঠিক আছে, আচ্ছা, দুটো জিনিসকে যদি কম্বাইন করে পড়তে চাই, তো সব কিছু দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, দুটো জিনিসকে যদি কম্বাইন করে পড়তে চাই তাহলে আমরা কিভাবে শুরু করব বা কিভাবে দেখব, সেই জিনিসটাই আমি ধারাবাহিকভাবে কিছু জিনিস এখানে আলোচনা করব আপনাদের কাছে। তো আমাদের যদি এটার স্ক্রিনশট নেওয়া হয় আপনাদের, প্লিজ স্ক্রিনশট নেওয়া হলে একবার ওকে বলবেন, তারপর আমি টপিক ধরে ধরে কিছু জিনিস এখান থেকে আলোচনা করব, আমরা আমাদের আলোচনায় চলে যাব। প্লিজ একবার জানাবেন যে আপনারা স্ক্রিনশট নিয়েছেন কিনা, ঠিক আছে? জি, একবার জানাবেন যে স্ক্রিনশট নিয়েছেন কিনা। একবার ওকে বললে আমি তাহলে এটা মুছে দিব, যদি স্ক্রিনশট নেওয়া হয়। ঠিক আছে, আমি তাহলে মুছে দিচ্ছি, কেমন? আচ্ছা, তো খুব সিম্পল জিনিস, সেই সিম্পল জিনিস থেকে আমরা শুরু করব, দেখব যে আসলে এই জিনিসটাকে, খুব সহজ জিনিসটাকে আমরা আরও সহজ করতে পারি কিনা। ওকে, আমাদের প্রথম টপিকটা হচ্ছে দুইটা শব্দ নিয়ে। একটা শব্দ হচ্ছে খাদ্য এবং আরেকটা শব্দ হচ্ছে পুষ্টি। এই দুটো জিনিস নিয়ে আমাদের প্রথম আলোচনা। তাহলে 1 নম্বর টপিক, একটা হচ্ছে খাদ্য এবং আরেকটা হচ্ছে কি, পুষ্টি। খাদ্য জিনিসটা কি? আমরা ছোটবেলা থেকেই একদম পড়ে আসতেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে খাবার যে আমরা খাই, এই খাবার খাওয়ার ফলে মানে হচ্ছে আমাদের 3টা মৌলিক বৈশিষ্ট্য সে পূরণ করে থাকে বা চাহিদা পূরণ করে থাকে। তবে একটা কথা, যদি একটা ভিডিও এর আগে আপলোড করেছে, আমরা যা কিছু খাই তার সব কিছুকে খাদ্য বলা যাবে কিনা, আমরা প্রতিদিনকার জীবনে যে যা কিছু খাচ্ছি তার সব কিছুকে খাদ্য বলা যাবে কিনা। কথাটা হচ্ছে না, যা কিছু গ্রহণ করছি তাকে খাদ্য বলা যাবে না। যেমন নেগেটিভলি জিনিসগুলোকে যদি একটু বলি, যেমন অনেকে তো ধোয়া পছন্দ করে, ঠিক আছে, চায়ের সাথে ধোয়া না খেলে হয় না, মানে চায়ের সাথে টা খেলে হয় না, ওইটাকে কি খাদ্য বলা যাবে? আচ্ছা, যেমন অনেকে শিশি খায়, তো শিশি খায়, শিশির মধ্যে, শিশি তো বাচ্চারাও খায়, ওর মধ্যে ফিডার বলি আমরা, ঠিক আছে, তো শিশির মধ্যে যে লাল পানি থাকে ওইটা কি খাদ্য বলা যাবে? যাবে না। তো
তাহলে যা খাই তাকে খাদ্য বলতে পারবো যদি তার মধ্যে 3টা মৌলিক বৈশিষ্ট্য থাকে। কয়টা? 3টা। এই 3টা মৌলিক বৈশিষ্ট্যের বেলায় যদি আসি, খুব কমন, আমরা জানি এটা দেহের ক্ষয় পূরণ করে। প্রথম কথা হলো দেহের ক্ষয় পূরণ করে, বৃদ্ধি সাধন করে, খুব কমন বিষয়গুলো, এবং হচ্ছে পুষ্টি নিয়ন্ত্রণ করে। পুষ্টি নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখলাম যে যা কিছু গ্রহণ করছি তার মধ্যে যদি এই 3টা মৌলিক বৈশিষ্ট্য থাকে তাহলে তাকে আমরা খাদ্য বলতে পারবো। এখন আমরা যে খাবার গ্রহণ করি, এই যে খাবারগুলো গ্রহণ করছি তার সবটাই কি কঠিন? কিছু খাবার কঠিন হতে পারে, শক্ত হতে পারে, কিছু নরম হতে পারে, তরল জাতীয় হতে পারে। তাহলে খাবারের যে ধরন, এই ধরনের কথাটা যদি বলি, আমরা স্বাভাবিকভাবে 3টা শ্রেণীতে ভাগ করতে পারি। হতে পারে কঠিন, হতে পারে আপনার তরল, হতে পারে এই দুটোর মাঝামাঝি অর্ধ তরল জাতীয়। তাহলে আমরা বলতে পারি যে আমরা খাবার হিসেবে যে কঠিন, তরল বা অর্ধ তরল জাতীয় পদার্থ, এটা প্রথমে আমরা দেহের মধ্যে কি করছি? ইনপুট করছি। তাহলে আমরা বলতে পারি এটা দেহ কর্তৃক কি হচ্ছে? গৃহীত হচ্ছে। তাহলে বলতে পারি যে যে কঠিন, তরল বা অর্ধতরল জাতীয় পদার্থ দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং দেহের কি করছে? পুষ্টি নিয়ন্ত্রণ করছে, তাকেই আমরা কি বলতে পারি? খাদ্য বলতে পারি। তাহলে দেখুন, আমরা চাইলেই খুব সহজেই একটা সাধারণ একটা সংজ্ঞা আমরা এই জায়গা থেকে দাঁড় করাতে পারি। তাহলে আমি আবার বলছি যে যে কঠিন, তরল বা অর্ধতরল জাতীয় পদার্থ দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও পুষ্টি নিয়ন্ত্রণ করে, তাকেই আমরা বলছি কি? খাদ্য। তাহলে খাদ্যের বিষয়টা যদি বলি, আমরা খাবার না খেলে তো আর পুষ্টি পাবো না। তাহলে আমাদেরকে আগে খাবার গ্রহণ করতে হবে, তারপর আমরা পুষ্টি পাবো। খাবার গ্রহণ করার পর এটা ডাইজেস্ট হয়, পরিপাক হয়। পরিপাক হওয়ার পর আমরা যেটা দেখি, এটা দুটো অংশে ভাগ হয়ে যেতে পারে। যেমন একটা হচ্ছে প্রয়োজনীয় অংশ এবং আরেকটা হচ্ছে অপ্রয়োজনীয় অংশ। অপ্রয়োজনীয় অংশ দেহ থেকে বের হয়ে যাওয়ার আমাদের পদ্ধতি আছে, সিস্টেম আছে, রেচন প্রক্রিয়া আমরা বলে থাকি। আর প্রয়োজনীয় যে অংশটা আমাদের দেহের মধ্যে থেকে যায় এবং আমাদের দেহের বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকে, সমন্বয় করে থাকে, সেই সকল রাসায়নিক পদার্থকে, একক রাসায়নিক পদার্থকে মূলত আমরা বলছি কি? পুষ্টি। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে খাবার যে আমরা গ্রহণ করছি, এই খাবারের এগুলো হচ্ছে একটা প্রয়োজনীয় অংশ এবং দেহ কর্তৃক আগে খাদ্যটা গৃহীত হচ্ছে এবং পরবর্তীতে এটা কি হচ্ছে? শোষিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি খাদ্যের মানে হচ্ছে খাদ্যের যে প্রয়োজনীয় অংশ দেহ কর্তৃক শোষিত হয় তাকে আমরা কি বলতে পারি? পুষ্টি। তাহলে দেখুন, আমরা খুব সহজে আমাদের মতো করে চাইলে আমরা খাদ্য এবং পুষ্টি এই দুটো জিনিসকে সংজ্ঞায়িত করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে যে কঠিন, তরল বা অর্ধতরল জাতীয় পদার্থ দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও পুষ্টি নিয়ন্ত্রণ করে, তাকে বলবো খাদ্য। আর খাদ্যের যে প্রয়োজনীয় অংশটা দেহ কর্তৃক শোষিত হচ্ছে তাকে আমরা বলবো কি? পুষ্টি। এই যে দুটো সংজ্ঞা আমরা বললাম, দেখুন তো এই দুটো সংজ্ঞা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, কঠিন লাগলো কিনা? হ্যাঁ, প্লিজ একটু জানাবেন যে কঠিন লাগলো কিনা। তো যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন আমরা এই দুটোর ব্যাপারে কিছু জিনিস লিখব। এই কারণেই আমি বলছি যে যা কিছু গ্রহণ করি তার মধ্যে এই 3টা মৌলিক বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা তাকে খাদ্য বলতে পারবো। ঠিক আছে, তাহলে একটু মুছে দিলাম।
মুছে দিলাম। এবার আমরা এদেরকে একটু সংজ্ঞায়িত করব। আসুন তাহলে আমরা সংজ্ঞাটা দাঁড় করাই নিই। আমরা খাদ্যের বেলায় বলছি সেটা হচ্ছে যে কঠিন, তরল বা অর্ধ তরল জাতীয় পদার্থ দেহ কর্তৃক গৃহীত হয়ে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও পুষ্টি নিয়ন্ত্রণ করে তাকে খাদ্য বলে। এই তো। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, এই জায়গাটায় আমাদের জন্য দেহ কর্তৃক গৃহীত হচ্ছে, এটা আমরা মার্ক করে রাখবো। 3টা মৌলিক বৈশিষ্ট্য: ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, পুষ্টি নিয়ন্ত্রণ। ওকে, আচ্ছা। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ভাত, মাছ, ডাল ইত্যাদি। আচ্ছা, পুষ্টির বেলায় আমরা যদি সংজ্ঞা দাঁড় করাতে যাই তাহলে খাদ্যের একটা প্রয়োজনীয় অংশ হচ্ছে পুষ্টি, এবং এটা আমাদের দেহ কর্তৃক কি হচ্ছে, থেকে যাচ্ছে যেহেতু, তাই আমরা বলছি শোষিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি খাদ্যের যে প্রয়োজনীয় অংশ দেহ কর্তৃক শোষিত হয়, দেহ কর্তৃক শোষিত হয়, তাকে পুষ্টি বলে। তাহলে যে বিষয়টা এখানে দাঁড়ালো সেটা হচ্ছে দেহ কর্তৃক কি হচ্ছে, শোষিত হচ্ছে। এটা দেহ কর্তৃক শোষিত হচ্ছে। যেমন আমরা যে পুষ্টি উপাদানগুলোর কথা বলে থাকি আসলে মেনলি, যেমন ধরেন শর্করা, আমিষ, ভিটামিন, স্নেহ, ঠিক আছে, ইত্যাদি। আচ্ছা, তাহলে আমরা খাদ্য এবং পুষ্টি এই দুইটা শব্দের মধ্যে একটা সংজ্ঞা দাঁড় করালাম। আমরা চাইলে এখন এদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারি। যেমন আমরা বলতে পারি যে এই যে খাদ্যটা, এই খাদ্যটা, প্রথম কথা হলো সংজ্ঞাটা তো দাঁড় করালাম, পার্থক্য যদি করতে চাই তাহলে আমরা বলতে পারি খাদ্য দেহ কর্তৃক কী হচ্ছে, গৃহীত হচ্ছে, আর পুষ্টিটা দেহ কর্তৃক শোষিত হচ্ছে। আচ্ছা, আমরা এটা বলতে পারি যে এই যে খাদ্যের যে ধরন, এটা হতে পারে একক বা সরল বলতে পারি, মিক্সড বা জটিল হতে পারে, কিন্তু পুষ্টিটা সর্বদাই সরল। কারণ যখন খাদ্য ডাইজেস্ট হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় যখন বিভক্ত হয়, তখন সেই সরল অংশটাই হচ্ছে পুষ্টি। তাহলে এটা সর্বদাই হচ্ছে সরল, এটা সরল বা জটিল হতে পারে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, আমরা বলতে পারি এই খাদ্য আমরা গ্রহণ করছি, তাহলে খাদ্যটা দেহের মধ্যে অনেকটা কী স্বরূপ, ইনপুটের মতো। আর খাদ্য খাওয়ার পরে গিয়ে আমরা কি পাচ্ছি, পুষ্টি। তাহলে এটাকে আমরা বলতে পারি দেহের মধ্যে এটা অনেকটা আউটপুট স্বরূপ, ঠিক কিনা? আচ্ছা দেখুন তো, খাবার গ্রহণ করছি, খাবারটা পরিপাক হচ্ছে, তারপর গিয়ে পুষ্টি পাচ্ছে। তাহলে পরিপাক প্রক্রিয়ার সাথে, মূলত দেহের যে পরিপাক প্রক্রিয়া, তার সাথে কে সম্পর্কিত, খাদ্য। কারণ খাদ্য যতক্ষণ পর্যন্ত পরিপাক না হবে, প্রয়োজনীয় অংশ হিসেবে পুষ্টি পাবো না। তাহলে আমরা একটা জিনিস এখানে বলতে পারি যে খাদ্যটা
দেহের পরিপাক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। তাহলে খাদ্যটা হচ্ছে দেহের পরিপাক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আর বা সম্পর্কযুক্ত। পুষ্টিটা তাহলে কোন প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত? আসলে বিষয়টা হচ্ছে খাদ্যের একটা অংশ, প্রয়োজনীয় অংশ আমাদের দেহের মধ্যে সেটা শোষিত হচ্ছে, ঠিক না? আচ্ছা, শোষণের পর এটা জমা থাকে, সঞ্চিত থাকে। এই প্রক্রিয়াকে বায়োলজির ভাষায় আমরা অনেক সময় বলে থাকি আত্তীকরণ। কি করণ? আত্তীকরণ। তাহলে শোষিত হয়ে সঞ্চিত থাকে, এই প্রক্রিয়াটা হচ্ছে আত্তীকরণ। তাহলে দেহের আত্তীকরণ প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে পুষ্টি, আর দেহের পরিপাক প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে কি? খাদ্য। এখন একটা সিদ্ধান্ত আপনারা বলবেন, খাদ্য পুষ্টির উপর নির্ভরশীল না পুষ্টি খাদ্যের উপর নির্ভরশীল? মানে এই দুজনের মধ্যে কোনটা স্বাধীন? কে কার উপর নির্ভর করছে? খাবার আমরা যে কোনোটাই খেতে পারি, তার মধ্যে খাবার খেলে পুষ্টি পাবো, খাবার না খেলে তো পুষ্টি পাবো না। তাহলে পুষ্টি নির্ভর করছে কার উপর? খাদ্যের উপর। তার মানে খাদ্যটা এখানে কি? স্বাধীন। তাহলে আমরা 6 নম্বরে যেটা বলতে পারি যে খাদ্য স্বাধীন, এই কথাটার অর্থ হচ্ছে খাদ্য পুষ্টির উপর নির্ভরশীল নয়। বাট আমরা এইখানে বলতে পারি পুষ্টি পরাধীন, মানে হচ্ছে পুষ্টি খাদ্যের উপর নির্ভরশীল। পুষ্টি খাদ্যের উপর নির্ভরশীল। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন যে আমাদের শুধু প্রিলিতে আছে খাদ্য পুষ্টি দুইটা শব্দ, রিটেনে পরীক্ষায় আসতে পারে খাদ্য পুষ্টির মধ্যে পার্থক্য লিখো। তাহলে প্রিলি পড়ার সময় আমরা যদি এই জিনিসগুলোকে একটু নিজেদের মতো করে সাজিয়ে নেই, ক্লিয়ার করে নেই, তাহলে যেভাবে প্রশ্ন দেখ না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। সহজ জিনিস আমরা পারি, কিন্তু ভাষায় প্রকাশ করতে হবে। পারি, কিন্তু হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে কিন্তু ওই আইডিয়াটা কিন্তু আসবে না, তার চর্চাটা আমাদের আগেই করতে হবে। তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, সেটা হচ্ছে অনেকে এটা বলতে পারেন যে ফ্রি ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে পরবর্তীতে কোর্স অফার করা। হ্যাঁ, এটা তো একটা উদ্দেশ্য, এটা সত্য, কথাটা তো মিথ্যা না। যেহেতু টিচার মানুষ, এটা করে মানে সামনের দিকেই করতে হবে, যেহেতু এটা করেই সংসার চালাই ফ্রিল্যান্স টিচার হিসেবে, একজন দিনমজুরও বলতে পারেন। তবে যে বিষয়টা, ফ্রি ক্লাসগুলো নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে কেউ যদি আমরা যে কোর্স আউটলাইন দিয়েছি সেই অনুযায়ী কেউ যদি ওই টপিকগুলো ধরে ধরে পড়তে পারে এবং গুছায় নিতে পারে, দুটাকে কম্বাইন করে, তাহলে সে সবচেয়ে বেশি উপকৃত হবে। প্রিলির পর যে কম সময়টা থাকে, 3 মাস, 3.5 মাস বা 4 মাস, এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বলছি, যেহেতু চাচ্ছে 1 বছর 1.5 বছরের মধ্যে ক্লিয়ার করে দিতে, তো সেই হিসেবে ওই সময় পাবো নাকি পাবো না সেটা নির্ভর না করে এখন যে সময়টা আছে সেটাকে কাজে লাগাই এবং এটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে আগাই যাই। মূল উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তাহলে বলুন, এই দুটো জিনিসের মধ্যে যে পার্থক্যটা, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা? ফ্রি ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যেটা শুধু প্রিলির টপিক, সেই প্রিলির টপিকটা কিভাবে পড়বো, যেমন প্রিলির 2টা টপিক আমরা করেছি, আর প্রিলি প্লাস লিখিত কম্বাইন্ড আছে এমন কিছু টপিকও আমি দেখিয়েছি যে সিলেবাসটাকে কম্বাইন করে মানে জিনিসগুলোকে আসলে কিভাবে পড়া উচিত, নিজের মতো করে নেওয়া উচিত। তাহলে একটু জানাবেন যে এটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের। আমি যদিও মোটা মানুষ, আমার তো পুষ্টির অভাব নেই আসলে, খাদ্য পুষ্টি তো দেখতেই পাচ্ছেন যে আমার শরীরে ভরপুর আসলে। প্লিজ একটু জানাবেন যে এটা লেখা হয়েছে কিনা, এটা ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, আমি তাহলে মুছে দেব প্লিজ। আচ্ছা, একজন বলেছেন ক্লিয়ার, ওকে ফাইন, আমি মুছে দিলাম। ডাস্টার তো আমার হাতেই, মাস্টারের হাতে ডাস্টার থাকবে না তা কি হয়? মুছে দিলাম। তাহলে আমরা এই দুটো শব্দের সাথে পরিচিত হয়ে নিলাম। আমাদের প্রথম টপিকটাই ছিল এটা, ঠিক আছে? এরপরে হচ্ছে ভিটামিন লেখা আছে আমাদের প্রি টপিকে, কিন্তু আবার লিখিত টপিকে কিন্তু লেখা ছিল খাদ্যের উপাদান, তার মানে পুষ্টি উপাদানগুলো আমাদের পড়তে হবে। তো ওই আমাদের দ্বিতীয় যে টপিকটা আমরা প্রি লিখিত যে কম্বাইন করছি, ঠিক আছে? লিখেন টপিক নাম্বার 2।
খাদ্যের পুষ্টি উপাদান। এইখান থেকে আমি দেখাবো একটা জিনিস, যে লিখিতর একটা প্রশ্ন, ছোট 1 মার্কসের প্রশ্ন, সেটা পিলিতে কিভাবে আপনার প্রশ্ন হয়, খাদ্যের পুষ্টি উপাদান। আচ্ছা, মূলত এখন আমাদের দ্বিতীয় টপিক, খাদ্যের যে পুষ্টি উপাদান। এই খাদ্যের পুষ্টি উপাদানকে আমরা দুটো দিক থেকে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটা দেহের জন্য অতি প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় উপাদান। এই অতি প্রয়োজনীয় উপাদানটাকে আমরা বলছি মুখ্য খাদ্য পুষ্টি উপাদান। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে দেহের জন্য প্রয়োজনীয়, প্রয়োজনীয় মানে যে লাগবে না তা না, মানে এটার তুলনায় মুখ্য খাদ্য পুষ্টি উপাদান হলো সামান্য সামান্য কম আর কি, যেটাকে আমরা বলছি গৌণ খাদ্য পুষ্টি উপাদান। গৌণ খাদ্য পুষ্টি উপাদান 3টা, মুখ্য খাদ্য পুষ্টি উপাদান 3টা। তাহলে খাদ্যের পুষ্টি উপাদান মোট 6টি, মোট 6টি, 2 ভাগে বিভক্ত। আচ্ছা, মুখ্য 3টে, গৌণ 3টা। তো এই মুখ্য 3টা আমরা জানি, আমরা বলতে পারি একটা হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেটস, আমিষ, স্নেহ। আচ্ছা, আর গৌণ পুষ্টি উপাদান এখানে হচ্ছে 3টা, ভিটামিন, খনিজ পদার্থ, আর হচ্ছে পানি। তো আমাদের এই যে হচ্ছে যে আপনার মানে 6টা উপাদান আমরা লিখলাম। তো আমরা যদি এই 6টার মধ্যে একটা গ্রহণ করি, যে কোনো একটা, সেটা খাদ্য। কিন্তু যদি 6টা উপাদানই কোনো খাদ্যের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা বলি সুষম খাদ্য। তাহলে আমরা বলতে পারি যে ধরেন শর্করা গ্রহণ করলাম, সেটা খাদ্য, আমিষ খেলাম খাদ্য, স্নেহ খাদ্য। তো এখন বিষয়টা হচ্ছে কোনো খাবারের মধ্যে ভিটামিন আছে, সেটাও খাদ্য। কিন্তু এই 6টা উপাদানই যদি একত্রে থাকে কোনো খাদ্যের মধ্যে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সুষম খাবার। যেমন ডিম, দুধ, মধু ইত্যাদি। তাহলে যে বিষয়টা সেটা হচ্ছে এই 6টা পুষ্টি উপাদান যদি কোনো খাদ্যের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা বলছি সুষম খাদ্য। এখন 37তম BCS এর প্রবাবলি 37তম BCS এর রিটেনে, হ্যাঁ, রিটেনে একটা প্রশ্ন করেছিল যে গর্ভবতী মায়ের পরিচর্যা, একজন গর্ভবতী মায়ের পরিচর্যা, আর হচ্ছে তার সাথে একটা প্রশ্ন করেছিল যে মুখ্য খাদ্য পুষ্টি উপাদান গ্রহণের সরল অনুপাত লিখুন। মুখ্য খাদ্য পুষ্টি উপাদান গ্রহণের সরল অনুপাত, মানে এদের সরল অনুপাতটা চেয়েছে। তো এই যে মুখ্য খাদ্য পুষ্টি উপাদান সরল অনুপাত, এটা আমরা 1 মার্কসের জন্য এসেছিল 37তম BCS এর রিটেনে প্রবাবলি, যদি আমরা রিটেনের প্রশ্নগুলো দেখি। এবং এরপর কিন্তু এইরকম প্রশ্ন একটু পরিবর্তন করে কিন্তু বিভিন্ন জায়গায় বিজ্ঞানের এই টপিকটা থেকে কিন্তু হয়েছে। সেই প্রশ্নটা আমরা দেখব। তাহলে তার আগে আমি একটু বলে দিচ্ছি, তাহলে খাদ্যের পুষ্টি উপাদান 2 ভাগে বিভক্ত। দেহের জন্য অতি প্রয়োজনীয়, দেহের জন্য প্রয়োজনীয়। অতি প্রয়োজনীয় সেটাকে বলছি মুখ্য, প্রয়োজনীয় যে উপাদান সেটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য খাদ্য পুষ্টি উপাদান 3 ভাগে বিভক্ত, শর্করা, আমিষ, স্নেহ। আর গৌণ খাদ্য পুষ্টি উপাদান 3 ভাগে বিভক্ত, ভিটামিন, খনিজ, পানি। এককভাবে একটাকে গ্রহণ করা সেটাকেও বলছি খাদ্য, একসাথে গ্রহণ করা সেটাও খাদ্য। তবে এই সবগুলো উপাদান যদি একসাথে কোনো খাদ্যের মধ্যে থাকে, তাহলে তাকে আমরা বলছি সুষম খাদ্য। ঠিক আছে, এখন ওই যে প্রশ্নটা, সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব।
এটা মুছে দিলাম, প্রশ্নটা নিয়ে এখন আলোচনা করব। যে হয়েছে রিটেনের প্রশ্ন, সেটা প্রিলিতে আবার এই প্রশ্ন আপনারা দেখেছেন, ফেস করেছেন এবং অনেকেই জানেন এবং পারেন। যেমন প্রশ্নটা, লিখিত প্রশ্নটা ছিল এইরকম অনেকটা, যে মুখ্য খাদ্য পুষ্টি উপাদান, মুখ্য খাদ্য পুষ্টি উপাদান গ্রহণের সরল অনুপাত কত? সরল অনুপাত লিখুন। আচ্ছা, এখন এই টাইপের প্রশ্নটা প্রিলিতে কিভাবে হতে পারে? যেমন ধরেন আমি বললাম আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য উপাদান, স্নেহ জাতীয় খাদ্য উপাদান গ্রহণের সরল অনুপাত কত? সরল অনুপাত কত? আচ্ছা, এই প্রশ্নটাকে এখন আমি একটু ঘুরাই দিব, ঠিক আছে? যেমন স্নেহ, আমিষ ও শর্করা জাতীয় খাদ্য উপাদান গ্রহণের সরল অনুপাত কত? বলুন। তাহলে এই যে মানে হচ্ছে খুব সিম্পল জিনিস, এটা লিখিততে হয়েছে, এই প্রশ্নটা লিখিত, আর তার আদলে এরকম প্রশ্ন হয়েছে। এখন আমরা যদি মুখস্থ করি যে 4:1:1 অনুপাতটা সঠিক, কিন্তু হচ্ছে এটা আপনি কাকে কাকে উদ্দেশ্য করে লিখলেন এটা তো বুঝতে হবে। সব সময় যে আমরা আমাদের মানে কেউ ডায়েট চার্ট মেনটেন, তো সেটা ভিন্ন বিষয়। যেমন আমি মোটা মানুষ, আমার শর্করা জাতীয় খাবার কম খাওয়া উচিত যদি ডায়েট চার্ট মেনটেন করি। তো এখন যে বিষয়টা, যার ইচ্ছা সে যেভাবে খুশি ডায়েট চার্ট মেনটেন করবে, কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা সবচেয়ে বেশি যে খাদ্য উপাদানটা গ্রহণ করে থাকি, সেই খাদ্য উপাদানটা হচ্ছে শর্করা, সবচেয়ে বেশি গ্রহণ করে থাকি। তাহলে যে বিষয়টা, এই যে অনুপাতটা যে আমরা পড়ি 4:1:1, আসলে এই 4টা হচ্ছে শর্করার 4। তাহলে ক্রম যদি তারা উল্লেখ করে দেয়, প্রথমে আমিষ, তারপর শর্করা, তারপর স্নেহ, তাহলে এদের জন্য হচ্ছে 1, অনুপাত চেয়েছে। আর শর্করা যেহেতু মাঝখানে আছে, সেখানে 4 দিয়ে দিব। আচ্ছা, এই ধরনের প্রশ্নের উত্তরে যে একজন প্রশ্ন করলেন, গর্ভবতী মায়ের দৈনিক সুষম খাদ্যের তালিকা দিন, এটা তো 19-এর বইতেই আছে, 8-এর বইতেও আছে, খাদ্য পুষ্টির উপাদানে। আচ্ছা, এখন আসেন জলবিদ্যুৎ ও স্থির বিদ্যুৎ, একটা ক্লাস নিলে ভালো হতো। ঠিক আছে, জান, এটা নিব বলেছেন, এটার উপর নিব। তাহলে এই টপিকগুলো আগেই নির্ধারণ করে দিয়েছিলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এগুলো শেষ হলে তারপর নিব, যান বলছেন যেহেতু। স্নেহ, আমিষ, এরপর হচ্ছে কি শর্করা, তাহলে অনুপাতটা কত হবে? 1:1:4। তাহলে এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এখানে আমাদের এই যে বিষয়টা, এখন এই যে মুখ্য খাদ্য পুষ্টি উপাদান গ্রহণের সরল অনুপাত, তাহলে তো এই জায়গাটায় আমরা যেভাবে লিখব, যেমন আমি যদি বলি মুখ্য খাদ্য পুষ্টি উপাদান, আমি যদি সিরিয়ালটা এইভাবে সাজাই, আমিষ, শর্করা ও স্নেহের অনুপাত, তাহলে আমি অনুপাতটা এইভাবে লিখব। আমি যদি অনুপাত সাজাই স্নেহ, আমিষ, শর্করা, তাহলে এইভাবে লিখব। আমি যদি লিখি প্রথমে শর্করা, আমিষ, আর এরপর যদি লিখি স্নেহ, তাহলে আমি অনুপাতটা এভাবে লিখে দিব 4:1:1। শেষ, এই তো। ও কোর্স ফি, মানে কোর্স ফি হচ্ছে সব মিলিয়ে 700 টাকা। হ্যাঁ, কোর্স আউটলাইন দেওয়া হয়েছে, কোর্স ফি হচ্ছে 700 টাকা মাত্র। এখানে প্রিলির
15 + 15 30 মার্কস, আর রিটেনের হচ্ছে বিজ্ঞানের 60 আর হচ্ছে কম্পিউটারের 25, মানে টোটাল 85 মার্কস। এই আমাদের প্রিপারেশন এবার হচ্ছে 115 মার্কসের, এবং এটা প্রিলির হওয়ার আমরা চেষ্টা করব 1 মাস, অন্তত 1 মাস আগে শেষ করে দিতে, 1 বা 1.5 মাস আগে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যে বিষয়টা, এই জিনিসটা আমরা বুঝলাম কি না, আমরা পারি, তারপরও এটা একটু ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে? তাহলে অনুপাতটা খেয়াল রাখবো যেন এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। পারা যাবে তো? তাহলে আমি একটু মুছে দিলাম, কেমন? মুছে দিচ্ছি। তাহলে খেয়াল রাখবো যে শর্করাটার অবস্থানটা কোথায়, তাহলে সেখানে আমরা 4 দিয়ে দিব। এবার খেয়াল করুন যে বিষয়টা, সেটা হচ্ছে একটা প্রশ্ন লিখিতর মধ্যে এরকম হতে পারে যে দুধকে কেন একটি আদর্শ সুষম খাদ্য বলা হয়? ধরেন মার্কস হচ্ছে 1.5 বা সর্বোচ্চ 2। তা এখন দুধকে কেন একটি আদর্শ সুষম খাদ্য বলা হয়, এইখান থেকে কিন্তু ক্লাসগুলো কি গ্রুপে থাকবে? হ্যাঁ, ক্লাসগুলো গ্রুপে থাকবে 100%। আর যে প্রাইভেট গ্রুপটায় ক্লাস হবে সেটা আজীবন রেকর্ড থাকবে, এবং এই গ্রুপেও আজীবন রেকর্ড থাকবে, এই ফ্রি ক্লাসগুলো। তো এখন একটা বিষয় খেয়াল করুন, এই যে দুধকে কেন একটি আদর্শ সুষম খাদ্য বলা হয়, এটা রিটেনের প্রশ্ন, বাট এইখান থেকে প্রিলির জন্য কিছু প্রশ্ন মানে কিছু তথ্য আমরা কিন্তু এই জায়গা থেকে পেয়ে যাব। যেমন নর্মালি একটা উত্তর দিতে পারি আমরা, সেটা হচ্ছে সুষম খাদ্য বলছি যে যদি কোনো খাদ্যের মধ্যে 6টা পুষ্টি উপাদানই থাকে, ঠিক কি না? আচ্ছা, তাহলে সুষম খাদ্য হচ্ছে তারা যাদের মধ্যে 6টা পুষ্টি উপাদান। আর আদর্শ সুষম খাদ্য, এই জায়গাটায় আমরা একটু কথা বলতে পারি, এই 6টা পুষ্টি উপাদান যখন নিয়ন্ত্রিত মাত্রায় থাকবে, নিয়ন্ত্রিত মাত্রায়। তাহলে নিয়ন্ত্রিত মাত্রা বলতে যেটা বোঝাচ্ছি, যতটুকু পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য ভালো, যে পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য উপকারী। এখন পেট খারাপ অবস্থায় দুধ খেলে পেট খারাপ ভালো হবে, মানে সেটা তো শারীরিক অসুস্থতার বেলায় সেটা ভিন্ন ইফেক্ট করতে পারে, বাট নর্মালি যে এই 6টা পুষ্টি উপাদান যদি নির্দিষ্ট মাত্রায় বা নিয়ন্ত্রিত মাত্রায় থাকে, এবং এইটা বলতে বুঝাচ্ছি যতটুকু পরিমাণে থাকলে তা মানবদেহের জন্য উপকারী, তাকে আমরা বলছি আদর্শ সুষম খাদ্য। স্যার ক্লাস আজীবন প্রাইভেট গ্রুপে সেভ থাকবে? হ্যাঁ, ক্লাস আজীবন প্রাইভেট গ্রুপে সেভ থাকবে। তো এখন এই যে বিষয়টা, তাহলে 6টা পুষ্টি উপাদান থাকে, এই কারণে বলছি আদর্শ সুষম খাদ্য, কিন্তু আপনাকে তো রেফারেন্স দিতে হবে কোনটা কোনটা থাকে এবং তাদের প্রতিনিধি হিসেবে কি কি থাকে। তাহলে আমরা সেটাই এখন একটু দেখব, ঠিক আছে? আমি একটু মুছে দিচ্ছি এবং সেটাই দেখার চেষ্টা করব, এবং এটার উত্তরটা সাজানো যায় কিভাবে সেটা আমরা পারবো, আমরা জানি। তারপর আমি দুটাকে কম্বাইন করে তথ্যগুলো কিভাবে নিয়ে আসতে পারি। যেমন আপনি প্রথম উত্তরটা দিতে পারেন, দুধকে আদর্শ সুষম খাদ্য বলা হয় কারণ এর মধ্যে 6টি পুষ্টি উপাদানই থাকে। ওকে, ফাইন, এটা সত্য। তাহলে আমরা 1 নম্বরে যাই, সেটা হচ্ছে শর্করার প্রতিনিধি। শর্করা থাকে? হ্যাঁ, শর্করা থাকে। এখন দেখেন প্রিলির জন্য প্রশ্নটা কি, দুধের শর্করাকে কি বলে? আপনি রিটেনের রেফারেন্স দিবেন, যে উপাদানটা থাকে সেটা লিখে দিবেন, আর আমরা এখানে বলতে পারি যে দুধের যে শর্করা, তার নাম আমরা অনেকেই জানি, নাম হচ্ছে ল্যাকটোজ। দুধের শর্করাকে কি বলি? ল্যাকটোজ। সাধারণত যাদের নামের শেষে এই যে অংশটা, নামের শেষে ওস থাকে, OSE, তাদেরকে আসলে নর্মালি আমরা বলি কি? শর্করা। তাহলে আবার বলছি, দুধের মধ্যে শর্করা থাকে এবং শর্করার প্রতিনিধি হিসেবে যে থাকে সে হচ্ছে ল্যাকটোজ। তাহলে প্রিলির জন্য একটা উত্তর হতে পারে দুধের শর্করাকে কি বলে? ল্যাকটোজ। বাচ্চাদের ওই যে আমরা দেখি না যে ল্যাকটোজের নামে যে দুধটা পাওয়া যায় আর কি, হ্যাঁ, নেসলে কোম্পানির। তাহলে যে বিষয়টা হলো, প্রিলির জন্য তথ্য পেলাম এবং লিখিত সময় রেফারেন্স আমরা এটা দিতে পারবো। এবার আসেন, দুধের মধ্যে আমিষ বা প্রোটিন হিসেবে কি থাকে? তাহলে দুধের আমিষকে কি বলে, বা দুধের মধ্যে আমিষের প্রতিনিধি হিসেবে কে থাকে? সেটা হচ্ছে কি? কেসিন।
দুধের আমিষের বা প্রোটিনের নাম হচ্ছে কি? কেসিন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা একটু পরেই বলছি। এবার একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে দুধের মধ্যে স্নেহ থাকে এবং সেই স্নেহ জাতীয় যে উপাদানটা, এটাকে আমরা অনেক সময় আদর করে বলি মিল্ক ফ্যাট বা বাটার ফ্যাট। মিল্ক ফ্যাট বা বাটার ফ্যাট। এবং এইখানে এটার পরিমাণ 3 থেকে 5% শতকরা পরিমাণ দুধের মধ্যে। দুধের মধ্যে ভিটামিন থাকে, তবে যে তথ্য বলছে দুধের মধ্যে ভিটামিন থাকে ঠিক আছে, কিন্তু দুধের মধ্যে যে আমরা ভিটামিনের কথা বলি, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এগুলোর মধ্যে ভিটামিন সি থাকে না, মানে দুধের মধ্যে। তাহলে দুধের মধ্যে ভিটামিন সি ব্যতীত প্রায় সকল ভিটামিনই কি উপস্থিত? দুধের মধ্যে ভিটামিন সি ব্যতীত প্রায় সকল ভিটামিনই কি উপস্থিত। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি 5 নম্বর, সেটা আমরা বলতে পারি যে বিষয়টা খনিজ পদার্থ। খনিজ, এখন এক খনিজ পদার্থ আনার জন্য বা তোলার জন্য ভূগর্ভে যেতে হয়। দুধের মধ্যেও খনিজ পদার্থ পেতে পারি। দুধের মধ্যে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি খনিজ পদার্থ থাকে। তবে দুধের মধ্যে আমরা বলে থাকি দুধ হচ্ছে ক্যালসিয়ামের, Ca ক্যালসিয়াম, ফসফরাস, আয়রনের একটি ভালো উৎস। সবচেয়ে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম, যেটা আমাদের হাড় ও দাঁত গঠনে ভূমিকা রাখে। যার অভাবে হাড়ের ক্ষয় হয়ে থাকে, দাঁতের ক্ষয় হয়ে থাকে, তাহলে দুধ ক্যালসিয়ামের একটি ভালো উৎস। আর সর্বশেষে সেটা হচ্ছে কি? পানি। দুধের মধ্যে পানির শতকরা পরিমাণ সেটা হচ্ছে 85 থেকে 87%। তাহলে এই হিসেবে এই মানটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জন্য। তাহলে ওই হিসেবে কি আমরা পানি খেলে হবে? পানি খেলে কি দুধের কাজ হয়ে যাবে? তো এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, মানে এই জায়গাটায় আমরা বেশ কিছু তথ্য কিন্তু এই জায়গাটা নিয়ে আসতে পারলাম। আমরা রিটেনের এটা লেখার জন্য এই রেফারেন্সগুলো, এই 6টা উপাদান থাকে এবং কে কী পরিমাণে থাকে বা কী থাকে সেটা যদি উল্লেখ করে দিয়ে আমরা ওই মার্কসটা পেয়ে যাব। পাশাপাশি এটা কিন্তু আমাদের প্রিলির জন্য দরকারি হয়ে গেল। দুধের শর্করাকে বলছি ল্যাকটোজ, দুধের প্রোটিনের নাম হচ্ছে কেসিন, স্নেহ পদার্থ মিল্ক ফ্যাট বা বাটার ফ্যাট, শতকরা পরিমাণ, কি ভিটামিন থাকে না, সি, বাকিগুলো থাকে। দুধের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন থাকে। ক্যালসিয়ামের একটি ভালো উৎস, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। পানির পরিমাণ শতকরা 85 থেকে 87%। তাহলে এখন একটা বিষয়, মানে এই জায়গাটায় আমরা খেয়াল করতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে একটা প্রশ্ন। দেখুন তো এরকম ফেস করেছেন কিনা, যে প্রশ্ন, হ্যাঁ, কোন রাসায়নিক উপাদান দুধ জমাট বাঁধায়? কোন রাসায়নিক উপাদান দুধ জমাট বাঁধায়? আর ধরেন 1 নম্বর প্রশ্ন। আর আরেকটা বললাম, কোন রাসায়নিক উপাদান পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়। আচ্ছা, তাহলে দুইটা প্রশ্ন কি সেম, না দুইটা প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন আছে? দুইটা প্রশ্নের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। উপরে কিন্তু পাকস্থলী কথাটা উল্লেখ করেনি, কিন্তু এই জায়গায় কিন্তু পাকস্থলী কথাটা উল্লেখ করা। মনে রাখবেন একটা বিষয়, এই দুটো প্রশ্নের উত্তর কী হবে প্লিজ বলুন। দুটো প্রশ্নের উত্তর কী হবে আমাকে একটু জানান, তাহলে সেই হিসেবে একটু দেখি যে বিষয়টা আসলে কে। দেখি আমি স্ক্রিনে দেখি যে আপনারা কে কে লিখছেন। হ্যাঁ, কোন রাসায়নিক উপাদান দুধ জমাট বাঁধায়? 2 নম্বর হচ্ছে রেনিন। আচ্ছা, তো যে বিষয়টা আমি এখানে আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে খেয়াল করবেন
দুধ এর যে বর্ণের কথাটা আমরা বলি, দুধের যে বর্ণটা, এই বর্ণটা আমরা দেখি সাদা। দুধের বর্ণটা যে সাদা হয়ে থাকে, এই সাদা জন্য দায়ী হচ্ছে কেসিন। দুধের বর্ণটা সাদা হয়ে থাকে সেটা হচ্ছে কেসিনের কারণে। আচ্ছা, আমরা দুধ গ্রহণ করি, সেটা পাকস্থলীতে চলে যায়। তাহলে বাটির মধ্যে যদি দুধ রেখে দিই, কোনো কারণে যদি দুধ জমাট বেঁধে যায়, তাহলে তার জন্য মূলত দায়ী হচ্ছে কেসিন। কিন্তু আমরা যখন দুধ গ্রহণ করি, খাই, তখন এটা যখন পাকস্থলীতে চলে যায়, আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীতে একটা গ্রন্থি আছে, নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। আর এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিটা, এখান থেকে বেশ কয়েক ধরনের রস নির্গত হয়, তবে তার মধ্যে একটা হচ্ছে যে রসটা, সেটা হচ্ছে আমরা বলে থাকি গ্যাস্ট্রিক জুস, না, আদর করে নাম দিয়েছি গ্যাস্ট্রিক জুস। এই যে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে এই জুস কি টিপ দিয়ে বের করে খাওয়া যাবে? আচ্ছা, হলে ভালোই হতো, না? তাহলে এই যে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে রাসায়নিক পদার্থগুলোর মধ্যে একটা থাকে যার নাম হচ্ছে রেনিন। মূলত দুধ খাওয়ার পর এটা যখন পাকস্থলীতে যায়, তখন কেসিন কাজ করা বন্ধ করে দেয়। তাহলে কোনো কারণে পাকস্থলীতে দুধ জমাট বাঁধলে তার জন্য তাহলে কেসিনকে দায়ী করা যাবে না, তখন দায়ী হবে কি? রেনিন। তাহলে একটু ভালোভাবে খেয়াল করব, সেটা হচ্ছে কোন রাসায়নিক উপাদান দুধ জমাট বাঁধায়। তাহলে 1 নম্বরের যে উত্তর, অনেকেই সঠিক, মানে সবাই প্রায় সঠিক উত্তরই দিয়েছেন, কেসিন। আর পাকস্থলী কথাটা উল্লেখ থাকলে তাহলে আমরা অ্যান্সার করব রেনিন। তাহলে যে বিষয়টা, সেটা মোটামুটিভাবে এই জায়গা থেকে আমরা কিছুটা ক্লিয়ার করতে পারলাম। তো এখন তাহলে উত্তরটা সাজানো যাবে। দেখুন, লিখিত প্রশ্ন প্রেরির সাথে কম্বাইন করে আমরা করতে পারি। আচ্ছা, দুটো এক্সট্রা প্রশ্ন, হ্যাঁ, যদি এটা বোঝা হয় আমি মুছে দিচ্ছি। দুটো এক্সট্রা প্রশ্ন, সেই এক্সট্রা প্রশ্ন হচ্ছে যে দুধের মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, এই দুধের অ্যাসিডের নাম কি? এটার নামেই নাম আমরা জানি, দুধের অ্যাসিডের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। দুধের অ্যাসিডের নাম কি? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এবার আসুন, যে কোনো তরল পদার্থ, এই তরল পদার্থগুলোর ঘনত্ব কিন্তু নির্দিষ্ট। তরল পদার্থের এক এক তরল পদার্থের ঘনত্ব এক এক রকম হতে পারে। আমরা ধরুন দুধের সাথে যদি পানি মেশাই, তাহলে দুধের যে ঘনত্বটা, সেটার মধ্যে কি আসবে? একটা পরিবর্তন আসবে। তাহলে যে কোনো তরল পদার্থের যাচাই করার একটা স্ট্যান্ডার্ড হতে পারে তার ঘনত্ব। তাহলে দুধের ঘনত্ব নির্ণয়কারী যন্ত্রের যে নাম, তার নাম হচ্ছে ল্যাক্টোমিটার। দুধের ঘনত্ব নির্ণয়কারী যন্ত্রের নাম হচ্ছে ল্যাক্টোমিটার। তাহলে কি আমরা বলতে পারি দুধের মধ্যে ভেজাল আছে কিনা, সেই ভেজাল নির্ণয়কারী যন্ত্রের নামও কি? ল্যাক্টোমিটার। তাহলে দেখুন, এই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গা থেকে কালেক্ট করে নিলাম। তাহলে একবার রিভিউ করছি। দুধের শর্করা ল্যাকটোজ, দুধের মধ্যে যে আমিষ থাকে কেসিন, দুধ সাদা বর্ণের হয়ে থাকে তার আমিষের কারণে। ফ্যাট, মিল্ক ফ্যাট বা বাটার ফ্যাট 3 থেকে 5%। ভিটামিন সি ব্যতীত বাকি প্রায় সবগুলো উপাদানই থাকে। দুধের মধ্যে যে খনিজ পদার্থগুলো থাকে, যেমন বিশেষ করে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, এর মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায় ক্যালসিয়াম। দুধের মধ্যে যে পানি থাকে সেটা 85 থেকে 87% প্রায়। আমরা বললাম যে দুইটা প্রশ্ন, যে দুধ জমাট বাঁধার পেছনে যে রাসায়নিক উপাদান দায়ী, সেটা হচ্ছে দুধের প্রোটিন অংশ কেসিন, আর পাকস্থলীতে দুধ জমাট বাঁধাই হচ্ছে রেনিন, কারণ পাকস্থলীতে কেসিন কাজ করে না। দুধের ঘনত্ব নির্ণয়কারী যন্ত্রের যে নাম, সেই যন্ত্রের নাম আমরা বললাম ল্যাক্টোমিটার, বা এর মধ্যে ভেজাল আছে কিনা সেটা নির্ণয়কারী যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। দুধের মধ্যে যে অ্যাসিড থাকে তার নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে একটু জানাবেন
যে এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ একটু জানাবেন। কারো যদি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় তাহলে বলুন, আমি স্ক্রিন একটু চেক করে নিই যে আপনারা ঠিকঠাক মতো বুঝেছেন কিনা। হ্যাঁ, একটু জানাবেন যে ক্লিয়ার হলো কিনা আপনাদের কাছে। হ্যাঁ, এগুলো পারেন, বুঝেন, সহজ, তারপরেও আর কি বলার জন্য বলা। ক্লিয়ার হয়েছে? মুছে দিব? বুঝতে পেরেছে? জি, ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ক্লিয়ার, পারফেক্টলি আন্ডারস্টুড স্যার। টোটাল ক্লাসটা একবার রিভিউ দিন। ঠিক আছে, টোটাল ক্লাসটা একবার রিভিউ দিয়ে দিব না শেষের দিকে, ঠিক আছে স্যার। কম্পিউটার ক্লাস সপ্তাহে কয়দিন? কম্পিউটার ক্লাস প্রথমে সপ্তাহে আমরা রেখেছি যে সপ্তাহে যদি আমরা 4 দিন ক্লাস নিই, বা আপনাদের প্রয়োজন একটু বাড়তে পারে, তো আমরা 2 দিন রাখার চেষ্টা করেছি। যদি 3 দিন হয় বিজ্ঞান, তাহলে সপ্তাহে একটা দিন কম্পিউটার হবে, কম্পিউটার আস্তে আস্তে আগাতে থাকবে। আর যদি মানে হচ্ছে এটা হবে এরকম যে এটা 3টা বা 2টা, এটা হচ্ছে 2টা বা 1টা, এরকম, ঠিক আছে? এই সিকোয়েন্সে আমাদের হবে। ওকে স্যার, থ্যাঙ্কস, ঠিক আছে। এবার আসুন, এরপরে আমাদের এই যে পুষ্টি উপাদানগুলোর কথা বললাম এইগুলো থেকে, কারণ যেহেতু লিখিত সিলেবাসে সরাসরি উল্লেখ করাই আছে শর্করা, স্নেহ, ভিটামিন, ঠিক আছে, আমিষ, তো আমরা সেখান থেকে প্রত্যেকটা উপাদান ধরে ধরে আমাদের পড়তে হবে। আজকে আমরা একটা উপাদান ধরে একটু দেখার চেষ্টা করব যে আসলে এটা কি হচ্ছে। অলোকে, ঠিক আছে। এবার একটু খেয়াল করুন, আমাদের এখন যে বিষয়টা সেটা হচ্ছে শর্করা। শর্করা, প্রথম কথা হলো শর্করাকে সংজ্ঞায়িত করব, তবে তার আগে একটা কথা বলি। শর্করা, প্রথম কথা হলো এটা একটা পলিমার যৌগ। শর্করা একটা পলিমার যৌগ। পলিমার মানে এই শব্দটার অর্থ আমরা অনেকেই বুঝি, সবাই জানি। পলিমার 2টা শব্দ থেকে আগত, একটা হচ্ছে পলি এবং আরেকটা হচ্ছে মেরোস। পলি শব্দটার অর্থ হচ্ছে অনেক বা বহু, আর মেরোস মানে হচ্ছে ক্ষুদ্র অংশ। তাহলে অনেকগুলো ক্ষুদ্র অংশ মিলে যে বৃহৎ অংশটা তৈরি করে তাকে আমরা সাধারণত বলি পলিমার। তবে এই ক্ষুদ্র অংশগুলো হতে হবে সমজাতীয়। আচ্ছা, তাহলে সেটা পরের বিষয়, বাট আমরা একটা জিনিস এখানেই করে নিব যে শর্করা একটা বৃহৎ অণু, এটাকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অনেক পাবো, অসংখ্য অগণিত ক্ষুদ্র অংশ পাবো, এটা আমরা একটু ধরে রাখবো। আর তাহলে এটাকে ভাঙলে একটা ক্ষুদ্র অংশ পাওয়া যায়, সেটা কি, সেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা এটার ইংরেজিটা বলছি কার্বোহাইড্রেটস, ঠিক না? একটু অন্যভাবেও লেখা যায়, সেটা হচ্ছে হাইড্রেটস অফ কার্বন। যদি একটু খেয়াল করি, হাইড্রেটস বলতে এইখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে পানি, আর এই তো কার্বন। তাহলে কার্বোহাইড্রেটস মানে সেখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তো আমরা যদি দেখি এখানে কার্বনের সংখ্যা 1টা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 3টা। যদিও কার্বোহাইড্রেটকে কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী আরও অনেকভাবে সংজ্ঞায়িত করা যাবে, পলিহাইড্রক্সি কিটোন, হাইড্রক্সি অ্যালডিহাইড, বাট আমরা অত জটিলে যাব না, কারণ আমাদের ওইটা দরকার নেই। হ্যাঁ,
আমরা সাধারণ সনাতন সংজ্ঞা, পুরাতন সংজ্ঞায় যাব। তাহলে এই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এইখানে এটা অনুপাত একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন হচ্ছে কয়টা? একটা। তাহলে দেখুন তো এই প্রশ্নটা কিন্তু প্রিলিতে হয় যে কার্বোহাইড্রেটের মধ্যে, শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সরল অনুপাত কত? 1:2:1। আর এটা এসেছে পরীক্ষায়, লিখিততে এসেছিল যে শর্করার সংজ্ঞা, সেই শর্করার সংজ্ঞার মধ্যে আমরা এটা উল্লেখ করি কিভাবে, যে আমরা বলি শর্করা হচ্ছে এক ধরনের পলিমার, মানে আমরা যেটা বলি শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক ধরনের পলিমার যৌগ, যেখানে এদের সরল অনুপাত হচ্ছে 1:2:1। স্যার আমি মাগরিবের নামাজের পর ফোন নিয়েছিলাম স্যার, আমার ইচ্ছা ব্যাংকার হওয়া, তাই ব্যাংক রিলেটেড কম্পিউটার টাচ দেবেন। আচ্ছা ঠিক আছে। এখন একটা বিষয় খেয়াল করে দেখুন, যে বিষয়টা এখানে বলতে যাচ্ছি, তাহলে ওই জিনিসটা কিন্তু এই যে এখানে ঝাপসা মনে হতে পারে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত। তাহলে এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আমরা চাইলে এটার একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করতে পারি। এটা একটা পলিমার যৌগ, একটা বড় অণু, এবং গঠিত হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে, এবং তাদের অনুপাত হচ্ছে এত। তাহলে শর্করার একটা সাধারণ সংজ্ঞা আমরা এখানে একটু দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে আমি এখানেই লিখে দিচ্ছি যে শর্করা হচ্ছে কার্বন। এই যে যখন লিখবেন তখন প্রত্যেকটা সাইডে দিয়ে দিতে পারলে ভালো। কার্বন দেওয়াটা বাধ্যতামূলক না, বা দিতে পারলে ভালো। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এক ধরনের পলিমার যৌগ, যেখানে এদের সরল অনুপাত হচ্ছে 1:2:1। ব্যাস, একদম সাধারণ। ও লাইটটা কম বেশি হচ্ছে, এটা হচ্ছে একটু ফোকাসের কারণে। হ্যাঁ, লাইটটা কম বেশি হচ্ছে ওই যে মানে মাঝে মধ্যে একটু কম বেশি হয়ে যায়, মানে আজকে চারদিকে লাইট জ্বালাতে পারিনি আর কি, ভুলে, তো মাঝে মাঝে একটু বেশি ব্লার হয়ে যাচ্ছে না। আচ্ছা, তো এই যে সাধারণ একটা সংজ্ঞা আমরা দাঁড় করালাম কার্বোহাইড্রেটসের, তো এতটুকু পর্যন্ত মানে ক্লিয়ার কিনা? আমাদের প্রিলির জন্য লাগবে এই অনুপাতটা, যেটা রিটেন থেকে আমরা পাচ্ছি। ঠিক আছে, রিটেন থেকে পাচ্ছি। লাইটের পাওয়ার দুইটা লাইট তো বেশি হলে ভালো হয় না। আচ্ছা ঠিক আছে, তো নর্মালি একটু যদি মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেন, আপাতত মোবাইলের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিন, ঠিক আছে? আর এমনিতে আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করুন, এখন খুব বেশি লাইট হয়ে গেছে, এই সাইডটা দেখা যাচ্ছে না, না? আচ্ছা ওকে স্যার, নো প্রবলেম। তাহলে আমি একটু মুছে দিলাম, কেমন? এবার একটু খেয়াল করে দেখুন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এখন শর্করার বেলায় যে কথাটা বলতে পারি আর কি, ঠিক আছে? এখন কি বেশি লাইট ঠিক আছে নাকি? আচ্ছা, যেমন আমরা যেটা বলতে পারি যে শর্করা, সংজ্ঞা তো দাঁড় করেছে, আর নতুন করে বলার দরকার নেই। এটাকে ভাঙবো,
তো শর্করা যেহেতু বলছি এটা হচ্ছে একটা পলিমার যৌগ, খেয়াল করবেন বিষয়টা বলছি, এটা হচ্ছে একটা পলিমার যৌগ। এটাকে ভাঙলে একটা ক্ষুদ্র অংশ পাবো। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি শর্করাকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ। সবসময় গ্লুকোজ পাওয়া যাবে বিষয়টা এমন না, গ্লুকোজের পাশাপাশি ফ্রুক্টোজও পাওয়া যায়। ঠিক আছে, তাই আমরা দুইটাই লিখে রাখলাম। আচ্ছা, দুইটাই লিখে রাখলাম এবং এটাকে আমরা বলছি তার ক্ষুদ্র অংশ। সেই ক্ষুদ্র অংশের নাম আমরা বলেছি মনোমার। মনোমার, মনো শব্দটার অর্থ হচ্ছে এক, আর মার মানে তো ক্ষুদ্র অংশ, তার মানে একক ক্ষুদ্র অংশ। তার মানে হচ্ছে একটা বড় অংশকে ভাঙলে যে ক্ষুদ্র একক অংশটা পাওয়া যায় সেটাকে আমরা মনোমার বলতে পারি। তাহলে এখানে একটা প্রশ্ন, শর্করার মনোমার কোনটি? শর্করার মনোমার হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজ। আর গ্লুকোজের পলিমার কোনটি? শর্করা বা কার্বোহাইড্রেটস। তাহলে দুইটা প্রশ্নের উত্তর। আচ্ছা স্যার, আপনাকে যদি 44তম মধ্যে খুঁজে পেতাম তবে দারুণ হতো। আচ্ছা স্যার, এই অনুপাতগুলো কি পরীক্ষা লব্ধমান নাকি অনুপাতগুলো পরীক্ষায় খুব কনফিউশনে ফেলে? নর্মালি এই যে একটা সংকেত বলি, সবসময় যে এই অনুপাতটা মানবে সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন সংজ্ঞাটা কিন্তু মানে চেঞ্জ হয়েছে আসলে। যেমন আমি যে সংজ্ঞাটা পড়ালাম সেটা হচ্ছে সনাতন সংজ্ঞা শর্করার, এবং এটা কিসের উপর ভিত্তি করে? যেমন আমরা যদি বলি C6H12O6, কেন পরীক্ষালব্ধ হবে না? দেখেন তো, এই 6 দিয়ে যদি কাটেন, এটা গ্লুকোজের সংকেত এবং এটা শর্করার একটা অংশ আমরা বলতে পারি। 6 দিয়ে যদি কাটেন 1 2 1, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1। কিন্তু বিষয়টা হচ্ছে সব ধরনের যে শর্করা আমরা সংকেত যদি দেখি তাহলে এই অনুপাতটা নাও মিলতে পারে। এই কারণে সংজ্ঞাটা চেঞ্জ করা হয়েছে। ইন্টারমিডিয়েটে জৈব রসায়ন মানে হচ্ছে কোষস্থ জৈব রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ওই জায়গাটায় শর্করার যে আলোচনা করা হয়েছে উদ্ভিদ বিজ্ঞানে আর কি, সেইখানে যদি আপনারা দেখেন তাহলে সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। বাট আমাদের তো অত গভীরের জিনিসটা দরকার নেই, আমাদের সিম্পল সাধারণ একটা সংজ্ঞা। এটা কিছু কিছু জিনিসকে সমর্থন করে আবার করে না। এই কারণে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড ও কিটোন দিয়ে সংজ্ঞাটা দিয়েছে। দেখুন অ্যালডিহাইড আর কিটোনের বিষয়টা যদি আমরা এখানে নিয়ে আসি, বিষয়টা কমপ্লেক্স হয়ে যাবে, আমাদের কাছে ভালো লাগবে না, ঠিক আছে? বাট অনুপাতটা তো পরীক্ষালব্ধ। ওকে, মুছে দিচ্ছে। তাহলে দুইটা ইনফরমেশন পেলাম, একটা হচ্ছে শর্করার মনোমার মানে ক্ষুদ্র অংশ, আরেকটা ইনফরমেশন পেলাম গ্লুকোজের পলিমার। এখন দেখেন, আমরা জানি এই যে এই গ্লুকোজ যখন ভাঙে তখন প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। গ্লুকোজ ভাঙলে কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়। তাহলে আমরা কি এখানে একটা কথা বলতে পারি যে শর্করা খাবো, শর্করা খেলে এটা ভাঙলে পাবো গ্লুকোজ, আর গ্লুকোজ যখন ভাঙবে তখন পাবো শক্তি। তাহলে আমরা 3 নম্বর এখানে কি অ্যাড করতে পারি যে শর্করার প্রধান কাজ, মানে কাজ তো অনেক ধরনের আছে কিন্তু প্রধান কাজ শক্তি উৎপাদন করা। শর্করার প্রধান কাজ শক্তি উৎপাদন করা। দেহের মধ্যে কাজ অনেক ধরনের কিন্তু তার মধ্যে প্রধান কাজটা হচ্ছে শক্তি উৎপাদন করা। তো এটাতে প্রশ্ন করতে পারে যে শর্করার প্রধান কাজ কোনটি? আমরা বলতে পারি শক্তি উৎপাদন করা। আচ্ছা, নাম্বার 4, তাহলে কি পরিমাণ শক্তি পাচ্ছেন? মনে রাখবেন, প্রতি 1 গ্রাম শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। প্রতি 1 গ্রাম শর্করা যখন ভাঙে তখন 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাহলে শর্করার মনোমার গ্লুকোজের পলিমার শর্করার প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। প্রতি 1 গ্রাম শর্করা যখন ভাঙে জারিত হয় তখন আমরা 4.1 কিলো ক্যালোরি শক্তি পাই। আচ্ছা, এবার খেয়াল করুন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে শর্করা জাতীয় যে উপাদান, এটা যদি আমরা খেলে আমাদের দেখা যায় যদি বেশি খাই তাও প্রবলেম হতে পারে, যদি কম খাই তাও প্রবলেম হতে পারে।
ঠিক আছে? তো আমরা যদি বেশি পরিমাণে খাই তাহলে কি প্রবলেম হয়, আমরা যদি কম পরিমাণে খাই তাহলে কি ধরনের প্রবলেম হয়, সেটা আমাদের জানতে হবে। তো আমরা তার আগে একটু বলে দিই, এই শর্করা জাতীয় খাদ্য উপাদান শোষিত হয় দেহের মধ্যে, শোষিত হয় যে হরমোন দ্বারা, তার নাম হচ্ছে ইনসুলিন। শর্করা জাতীয় খাদ্য উপাদান দেহের মধ্যে শোষিত হয় ইনসুলিন দ্বারা। এখন এই ইনসুলিনের বিষয়ে দু একটা তথ্য একটু পরেই বলছি, ঠিক আছে? তাহলে শর্করা জাতীয় খাদ্য উপাদান দেহের মধ্যে শোষিত হয় ইনসুলিন দ্বারা। শোষিত হচ্ছে কিভাবে সেই বিষয়টা একটু পর বলবো। তো 6 নম্বরে অভাবজনিত সমস্যাটা একটু বলে দিই। শর্করা জাতীয় খাবারের অভাবজনিত সমস্যা, এই অভাব বলতে বোঝাচ্ছি যদি বেশি খাই, হ্যাঁ, যদি বেশি গ্রহণ করি তাহলে যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলি হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া। আর শর্করা জাতীয় খাবার কম গ্রহণ করলে সেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। এখানে একটু বলে রাখি, হাইপার মানে শব্দটার অর্থ হচ্ছে বেশি, হাইপো শব্দের অর্থ হচ্ছে কম, গ্লাইসেমিয়া শব্দটার অর্থ হচ্ছে রক্তের সাথে গ্লুকোজের মিশ্রণ। তাহলে হাইপার গ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া এই জিনিসটা কি আসলে? দেখুন, হাইপার গ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া, তো হাইপার গ্লাইসেমিয়া এটা একটা সার্বিক সমস্যা। এই সমস্যা কি হতে পারে? যেমন দেহের মধ্যে যদি, রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে, আমরা জানি যে একটা পর্যায়ে সেটা গিয়ে ডায়াবেটিসের দিকে চলে যেতে পারে। আবার এই যে আমরা শর্করা জাতীয় খাবার গ্রহণ করছি, এই শর্করা দেখবেন, শর্করা সরাসরি ফ্যাট গ্রহণ করার চাইতেও ক্ষতিকর। কেন? কারণ এদেরকে বলা হয় ট্রান্স ফ্যাট। আমি বলছি, এদেরকে বলা হয় কি? ট্রান্স ফ্যাট বলা হয় শর্করাকে। শর্করা জাতীয় খাবারকে কেন ট্রান্স ফ্যাট বলা হয়? শর্করা জাতীয় খাদ্যকে ট্রান্স ফ্যাট বলার পিছনে একটা বড় কারণ হচ্ছে, এই শর্করা জাতীয় খাবার যখন আমরা প্রয়োজনের তুলনায় বেশি গ্রহণ করে ফেলি, তখন আমাদের যে লিভার, এই লিভারগুলোর মধ্যে গ্লাইকোজেন অ্যামাইলোজ রূপে জমা থাকে। তো আমরা দেখবেন, একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন, আমরা যখন না খেয়ে থাকলে কি আমরা মারা যাব? যদি একবেলা না খেয়ে থাকি, 2 বেলা না খেয়ে থাকি, একদিন না খেয়ে থাকি, মারা যাব না। তাহলে ওই সময় কাজ করার জন্য শক্তিটা পাই কোথা থেকে? আমরা যে এই যে এতদিনে যে খাবারগুলো গ্রহণ করলাম, শর্করা জাতীয় খাবার, তার মধ্যে থেকে অতিরিক্ত শর্করাগুলো সে অ্যামাইলোজ বা গ্লাইকোজেন রূপে, অ্যামাইলোজ শর্করার একটা প্রতিনিধি, ঠিক আছে? শর্করা একটা প্রতিনিধির কথা বলছি। লাইটটা বেশি হয়ে গিয়েছে না? আচ্ছা, তো এটা একটু মুছে দিচ্ছি, একটু নিচে লিখে দিই এটা। আচ্ছা, এই যে শর্করা, এটা একটু করে দিই, কমিয়ে দিই আসলে। হ্যাঁ, তাহলে শর্করা জাতীয় যে খাদ্য উপাদানের কথা বললাম, এগুলো অ্যামাইলোজ রূপে আমাদের যে লিভার, সেই লিভার এর মধ্যে গিয়ে সঞ্চিত থাকে। যখন আমরা না খেয়ে থাকি তখন এগুলো আস্তে আস্তে একটু করে বের হয়ে আসে, ভাঙলে অসংখ্য অগণিত গ্লুকোজে পরিণত হয়। কারণ এগুলো তো পলিমার। সেই গ্লুকোজ ভাঙলে আমরা কি পাই? শক্তি পাই। সেই শক্তি কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে দেখুন, কিন্তু এগুলো যদি ব্যবহার করা না হয়, না ভাঙা হয়, তাহলে এগুলো পরবর্তীতে রূপান্তরিত হয় ফ্যাটে। এই কারণে বলছি, যারা যে সকল খাদ্য উপাদান সরাসরি ফ্যাট না কিন্তু ফ্যাটে রূপান্তরিত হতে পারে, তাদেরকে আমরা বলি ট্রান্স ফ্যাট। আপনি দেখেন গবাদি পশুগুলো তারা সারা জীবন তৃণভোজী, কিন্তু তাদেরকে যখন জবে করা হয়, কাটা হয়, তখন তাদের শরীরের মধ্যে চর্বির অস্তিত্ব আছে কিনা? তো এই চর্বিটা আসলো কোথা থেকে? তারা তো সরাসরি মাংস গ্রহণ করলো না, কার্বোহাইড্রেট গ্রহণ করছে। সেই কার্বোহাইড্রেট ফ্যাটে রূপান্তরিত হয়, এই কারণে তাদের দেহের মধ্যে চর্বির অস্তিত্ব পাওয়া যায়। বুঝা গেল বিষয়টা? তাহলে দেখুন, এই যে শর্করা জাতীয় খাবার বেশি গ্রহণ করলে যে সমস্যাগুলো হয়, সবাইকে একত্রে সামগ্রিকভাবে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। আর হাইপোগ্লাইসেমিয়া যদি স্বাভাবিকের তুলনায় কম গ্রহণ করি, তাহলে যে সমস্যাগুলো হয়,
যেমন অনেকগুলো সমস্যার পেছনে শর্করা জাতীয় খাবার কম গ্রহণ করাটা মানে দেখা গিয়েছে যে কারণ হতে পারে এটা। যেমন একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনি যদি হঠাৎ করে শর্করা জাতীয় খাবার কম গ্রহণ করেন, দেখবেন অনেকের এরকম একটা সমস্যা হয় যে স্বাভাবিক একটা জায়গায় বসে আছে কিন্তু শরীর থেকে অঝরে ঘাম ঝরছে, শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অনেক সময় সেন্সলেসও হয়ে যেতে পারে। তা আপনি কায়িক পরিশ্রম করলে শরীর থেকে ঘাম ঝরবে, কিন্তু এমনি বসে আছেন নর্মাল একটা পরিবেশে, আপনার শরীর থেকে অটোমেটিক ঘাম ঝরছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন। দেখা গেল এরকম একটা সমস্যার পেছনে যে কয়টা কারণ আছে তার মধ্যে একটা কারণ শর্করা জাতীয় খাবার হঠাৎ করে কমিয়ে দেওয়া বা কম গ্রহণ করলে এরকম একটা সমস্যা হঠাৎ করে হতে পারে। আবার এই জিনিসটা মানে বলছে যে যেমন ধরেন রাতের বেলা দুষ্ট স্বপ্ন দেখলে তো ঘুম ভেঙে যাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু আপনি যদি খেয়াল করেন এই যে রাতের বেলা যখন অনেকেরই ঘুম প্রপারলি হয় না, মানে দেখা যায় ঘুমটা পাতলা হয়, একটু পর পর দেখা যায় ঘুম ভেঙে যায়। তো এটার পেছনেও কিন্তু একটা মানে কারণ যেটা দেখা গিয়েছে যে এই যে রাতে একটানা ঘুম না হওয়া, ঘুমের মাঝে বারবার ব্রেক আসা এবং ঘুমটা একটু পরপর ভেঙে যাচ্ছে, এর পেছনে দেখা গিয়েছে যে শর্করা জাতীয় খাবার যদি হঠাৎ করে কম গ্রহণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা সমস্যা হতে পারে। এটা প্রধান কারণ না, বাট এই সমস্যাগুলোর পেছনে একটা কারণ। আবার দেখবেন মেয়েদের, ছেলেদেরও হয়, মেয়েদের বেশি হয়, সেটা হচ্ছে মুড সুইং। বিশেষ করে গর্ভবতী অবস্থায় মুড সুইংটা বেশি হয়। স্বাভাবিকভাবে যে আচরণ করার কথা সেটা সে টেম্পারটা ধরে রাখতে পারে না, এই কারণে এরকম একটা সমস্যা হয়ে থাকে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। ওইটার পেছনে একটা কারণ দেখা গিয়েছে যে গর্ভবতী মাকে শর্করা জাতীয় খাবার প্রয়োজনের তুলনায় কম দিলে এরকম সমস্যা হওয়ার চান্স থাকে বেশি। যদিও হরমোনাল পরিবর্তনের কারণে হতে পারে, বাট একটা কারণ দেখা গিয়েছে। তো ওই সব জিনিসগুলোকে কম গ্রহণ করলে যত ধরনের সমস্যা হয় তাদের সবাইকে একসাথে আমরা বলছি হাইপোগ্লাইসেমিয়া। বেশি গ্রহণ করলে হাইপার, কম গ্রহণ করলে হাইপোগ্লাইসেমিয়া। আমাদের শেষ যে জিনিসটা দিয়ে, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের শেষ যে জিনিসটা দিয়ে আসলে আমরা এই জায়গাটায় করবো আর কি, এই যে তথ্যগুলো আমরা লিখলাম, তো এখন এই তথ্যগুলোর জায়গায় আমাদের শেষ যেটা সেটা হচ্ছে কীভাবে ইনসুলিন দ্বারা শোষিত হচ্ছে। ঠিক আছে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাই এটা মুছে দিলাম। শেষ একটা অংশ, ঠিক আছে, একদম শেষ। আপনাদেরকে আর আটকে রাখবো না, আজকে সময় হয়ে গিয়েছে অনেক। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ইনসুলিন। দেখুন, নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে নর্মাল এক বালতি পানি দিলাম, বললাম আপনি আপনার শরীরে ঢেলে শরীরটাকে ধুয়ে ফেলুন। পানি ঢাললেন, ধুয়ে ফেললেন। কিন্তু আমি যদি এই পানির মধ্যে চিনি মিশিয়ে, হ্যাঁ, আমি যদি গোলাতে থাকি, গলিয়ে তারপর যদি আপনাকে বলি এই পানিটা আপনার শরীরে ঢালুন, তাহলে শরীরের মধ্যে আটকে যাবে না? চিপচিপা হয়ে যাবে না? আঠা আঠা হয়ে যাবে। রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বাড়তে থাকে, তখন কিন্তু রক্তের যে ঘনত্ব সেখানে একটা পরিবর্তন আসে। রক্তের যে একটা স্বাভাবিক গতিবিধি সেখানে কিন্তু সে বাধাগ্রস্ত হয়। তো তখন এই ধরনের সমস্যা হলে আমাদের যে অগ্নাশয়, আমাদের যেই পাশটাতে লিভার, হ্যাঁ, এই লিভারের ঠিক এই পাশটাতে অগ্নাশয়ের একটা অংশ নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে অঙ্গটার নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যার একটা অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর এই যে অংশটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে বেশ কয়েক ধরনের কোষের মধ্যে আমাদের লাগবে হচ্ছে দুই ধরনের কোষ। ঠিক আছে, একটা কোষের নাম হচ্ছে আলফা কোষ, আরেকটা কোষের নাম হচ্ছে বিটা কোষ। আলফা কোষ থেকে যেটা নির্গত হয় তার নাম হচ্ছে গ্লুকাগন, আর বিটা কোষ থেকে যেটা নির্গত হয় তার নাম হচ্ছে ইনসুলিন। তাহলে বলুন, কোন অঙ্গ থেকে ইনসুলিন নির্গত হয়? অগ্নাশয়। কিন্তু কোন কোষ থেকে নির্গত হয়? বিটা কোষ। এই দুইজন পরস্পরের বিপরীত কাজ করে। কিরকম বিপরীত কাজ? যখনই শর্করা জাতীয় খাবার খেলাম, রক্তের সাথে গ্লুকোজকে মিশিয়ে দেয় যে, সে হচ্ছে গ্লুকাগন।
আর এই যে মিশিয়ে দিল, স্বাভাবিকের তুলনায় যে গ্লুকোজটা বাড়লো সেটাকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে, মানে গ্লুকোজের মাত্রাকে প্রশমিত করে। যখনই গ্লুকাগন মিশিয়ে দেয় আর সেই মাত্রাকে, গ্লুকোজের মাত্রাকে প্রশমিত করে, তখনই বিটা কোষ থেকে বের হয়ে আসে ইনসুলিন এবং সেই মাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাহলে এই যে ধরেন ছিল হচ্ছে ধরেন 6, খাবার খেলাম, বেড়ে হয়ে গেল 8, ইনসুলিন বের হয়ে এসে এটাকে আবার 6-এ নিয়ে আসলো। তাহলে 2 কোথায় গেল? এই 2টা শোষিত হলো। এই কারণে বলছি যে ইনসুলিন মানবদেহের যে শর্করা জাতীয় যে খাদ্য উপাদান সেটা কি করে শোষণ করতে সহযোগিতা করে। আর যদি অনেক বেশি পরিমাণ আমরা খেতেই থাকি শারীরিক কোনো একটা সমস্যার কারণে বা এমনিতেই এই প্রবণতা বেশি থাকলে বিটা কোষ যদি তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে সেখান থেকে কি আর ইনসুলিন বের হবে? বের হবে না। বের যদি না হয়, তারপর যদি আমরা যতবারই খাবো গ্লুকাগন তো ততবারই সেই গ্লুকোজের মাত্রা বাড়াই দিবে এবং আস্তে আস্তে সেটা কিসের দিকে চলে যাবে? ডায়াবেটিক্সের দিকে চলে যাবে। এই ধরনের ডায়াবেটিসকে, ইনসুলিন কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেললে এই ধরনের ডায়াবেটিসকে আমরা বলি টাইপ 2 ডায়াবেটিস। আর জন্মগতভাবে যেটা পাই সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। তা আশা করি বিষয়গুলো বুঝতে খুব একটা বেশি অসুবিধা আপনাদের হয়নি। তাহলে আমরা আজকে যা যা শিখলাম সেটা হচ্ছে খাদ্য, পুষ্টি সম্পর্কে আমরা জানলাম, এদের মধ্যে পার্থক্য দেখলাম, আমরা খাদ্যের পুষ্টি উপাদান সম্পর্কে ধারণা নিলাম, সুষম খাদ্য জিনিসটা কি সেটা সম্পর্কে জানলাম, দুধের সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে নিলাম। আমরা খাদ্যের পুষ্টি উপাদান থেকে একজন প্রতিনিধি হিসেবে জানলাম সেটা হচ্ছে কি শর্করা সম্পর্কে ধারণা নিলাম। সেখানে বেশ কিছু তথ্য আমরা পেলাম, গ্লুকোজ, শর্করা, পলিমার, মনোমার, ইনসুলিন, গ্লুকাগন, এগুলো সম্পর্কে আমরা তথ্য নিলাম। তো আপনারা প্লিজ জানাবেন যে আসলে আপনারা আজকের ক্লাসটা তো একদমই সহজ, আমরা সবাই জানি, আপনারা নতুন কিছু পেয়েছেন কিনা বা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। সুগার লেভেল কত ভালো? সুগার লেভেল স্বাভাবিক অবস্থায় যেটাই যে একজন জানতে চাইলেন সেটা হচ্ছে এটা খাবার খাওয়ার আগে আর খাবার খাওয়ার পর। খাবার খাওয়ার আগে যদি বলি তাহলে 5 থেকে 6, হ্যাঁ 5 থেকে 6 মিলিমোল পার ডেসিলিটার, মিলিমোল পার ডেসিলিটার। আর খাবার খাওয়ার পর সেটা হচ্ছে 7 থেকে 8, 7 থেকে 8, এটা হচ্ছে খাবার খাওয়ার পর, এটা হচ্ছে স্বাভাবিক। আর এটা হচ্ছে খাবার খাওয়ার আগে খালি পেটে। আমরা টেস্ট করার সময় দুইভাবে করি, ফাস্টিং অবস্থায়, এই অবস্থায়। তাহলে খাবার খাওয়ার আগে হচ্ছে 5 থেকে 6 আর খাবার খাওয়ার পর হচ্ছে 7 থেকে 8, এটা হচ্ছে স্বাভাবিক মান। ঠিক আছে, এতটুকুই ভালো। বেশিরভাগ ক্ষেত্রে যাদেরটা ভালো তাদেরটা দেখা যায় অন এন এভারেজ 3.5 থেকে 4.5 এর মধ্যে থাকে। আচ্ছা, তাহলে জানাবেন যে আপনারা এইটা বুঝতে পেরেছেন কিনা, এই সহজ টপিকটা আমরা সহজ করতে পারলাম কিনা, প্রিলি রিটেনকে কম্বাইন করা পসিবল কিনা। আমি জাস্ট ওইটাই দেখানোর চেষ্টা করেছি। প্লিজ বলবেন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ জানাবেন। আপনাদের ফিডব্যাকটা আসলে একটু দরকার। যদি একটু আন্তরিকতার সাথে বলেন তাহলে হয়তো উপকার হবে, সামনের ক্লাসগুলো কন্টিনিউ করতে সুবিধা হবে। প্লিজ একটু জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। জানানোর কথা বললেই মানুষজন এমনি চলে যায় আসলে, ঠিক আছে, কেন চলে যায় কে জানে। আচ্ছা, অথচ আপনাদের একটু ফিডব্যাক মানে হচ্ছে আমার জন্য অনেক উপকারী হতে পারে। হ্যাঁ, আমি যেহেতু একটু ক্লাস নিলাম, অন্তত আপনারা জানাবেন না যে ভালো লাগলো না খারাপ লাগলো। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সহজ করে বুঝিয়েছেন, জি ধন্যবাদ। কেমন লাগলো প্লিজ জানাবেন। অনেকে দেখি কান্নাকাটি করতেছে, কান্না দিয়ে দিল। হ্যাঁ
বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে আপনাদের কাছে ভালো লাগলেই ভালো। সহজ জিনিসকে সহজ করার চেষ্টা, ক্ষুদ্র চেষ্টা মাত্র। তাহলে আজকে আর আটকে রাখছি না আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া রাখবেন। কি প্রথম স্যার, বাট ক্লাস শেষ। ধন্যবাদ। হ্যাঁ স্যার, ক্লাস ভালো লাগছে। ধন্যবাদ। আপনাদের উপকার হলেই আমার মানে হলো আর কি। না, আমি মনে করব যে না, আমার চেষ্টাটা সার্থক, হ্যাঁ, কিছুটা পূর্ণতা পাবে। আমার কাছে মনে হয় ভালো লেগেছে স্যার। আরিফুল ইসলাম। আচ্ছা, থাক তাহলে, আজকে আর বিরক্ত করছি না, সবার ডিনার টাইম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। স্যার, অসাধারণ ক্লাস।